স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমাদের তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা করছিলাম এবং তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রপ্রবল নির্ণয় করেছিলাম। আজকে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রপ্রবল আমরা নির্ণয় করব। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে এইচএস পরীক্ষায় বা এসএসসি বা সিবিএসসি পরীক্ষায় এগুলো প্রায়ই আসে, এই জন্য তোমরা এগুলো ভালো করে তৈরি করে রাখবে। তাহলে আমাদের দেখি তড়িৎ দ্বিমেরু। তা আমরা ফার্স্ট তড়িৎ দ্বিমেরু কীরকম দেখেছিলাম, যে একটা নেগেটিভ আধান ছিল -q ধরেছিলাম এবং তার থেকে কিছু দূরত্বে আর একটা একই পরিমাণ বিপরীত জাতীয় আধান ছিল। তা এটার লম্ব সমদ্বিখণ্ডক ধরা যাক এই বিন্দুটা এটা দুটো ভাগে ভাগ করে এবং এটা হচ্ছে এর লম্ব সমদ্বিখণ্ডক। এবং এক্ষেত্রে আমরা তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্য 12 ধরব। অর্থাৎ এই যে এই যে মধ্যবিন্দু, এটাকে ও নাম দিচ্ছি, এদিক থেকে এইটুকু ডিস্টেন্স এল এবং এদিক থেকেও এইটুকু ডিস্টেন্স এল, দুদিকেই সমান দৈর্ঘ্য ধরলাম, যার ফলে টোটাল দ্বিমেরুর ডিস্টেন্স হলো 12। ঠিক আছে, আমরা উপরের দিকটা মুছে নিই, উপরের দিকটা আমাদের লাগবে। তাহলে এই হলো লম্ব সমদ্বিখণ্ডক। তা এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর ধরি এখানে পি যে কোনো একটা বিন্দু, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ পি বিন্দুতে আমি যদি একটা একক ধনাত্মক আধান অর্থাৎ 1 কুলম্ব আধান যদি রাখি, তাহলে এই বিন্দুতে ওই আধানটি কত বল অনুভব করবে সেটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। ওই 1 কুলম্ব আধান যতটা বল অনুভব করবে সেটাই হবে ওখানকার তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য। তা সেই তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের অভিমুখ এবং মান আমরা নির্ণয় করব। তাহলে এখানে যে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য তৈরি হচ্ছে দুটো আধানের জন্য তৈরি হচ্ছে, একটা এই -q আধানের জন্য এখানে একটা ক্ষেত্রপ্রাবল্য তৈরি হবে এবং আর একটা +q আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য তৈরি হবে। আমরা এটাকে কি দেখেছিলাম? এটাকে দেখেছিলাম যে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে ওর চারপাশে যতগুলি আধান থাকে বা আধানের বণ্টন থাকে, প্রত্যেকটি অংশের জন্য বা প্রত্যেকটি আধানের জন্য প্রথমে ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করতে হয় পৃথক পৃথকভাবে। তারপর ওই ক্ষেত্রপ্রাবল্যগুলোকে ভেক্টরিক্যালি যোগ করতে হয়, কারণ ক্ষেত্রপ্রাবল্য একটি ভেক্টর রাশি। তো আমরা এক্ষেত্রেও তাই করব। প্রথমে দেখা যাক -q এর জন্য পি বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্য কোন দিকে এবং কতটা হবে। তাহলে আমরা এই দুটো বিন্দু জুড়ে দিই। যদি জুড়ে দিই তাহলে দেখতে পাবো যে এটার ক্ষেত্রপ্রাবল্য কিন্তু এই দিক বরাবর হবে এবং এটাকে আমরা E1 ধরছি, E1। এবং এই যে E1 এর মান কত হবে না, আমরা এই বিন্দুটাকে আমরা মধ্যবিন্দু থেকে যে কোনো দূরত্ব x এর উপর নিয়েছি, যে কোনো দূরত্ব x এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, যাই হোক না, x এর মান যা খুশি হতে পারে। তো এটা যদি x হয় তাহলে এই যে p - q, আমরা যদি এটাকে পৃথকভাবে নাম দিই, এটা a বিন্দু এবং এটাকে b বিন্দু যদি নাম দিই আলাদা করে আরেকটি, তাহলে এই যে এপি কত হবে? এপি দৈর্ঘ্য হবে √ওভার সমকোণী ত্রিভুজের ফর্মুলা থেকে আমরা এপি বার করতে পারি। এপিটা একটু এদিকে লিখি কারণ ওদিকে জায়গাটা লাগবে আমার। √ওভার l² + x², মানে এইটা এপি l² + x²। তাহলে E1 কত হবে? E1 হবে 1/4πε এখানে q ডিভাইডেড বাই এটার স্কোয়ার, অর্থাৎ l² + x² এর স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। এটা হলো। এবার এই +q এর জন্য ক্ষেত্রপ্রাবল্য কোন দিকে হবে না, আমি যদি এই পয়েন্টে জুড়ে দিই, এই দুটো পয়েন্ট জুড়ে দিই, একইভাবে এই PB ও কিন্তু AP এর সমান হবে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, কারণ এই দুটো, এটা হচ্ছে মধ্যবিন্দু, ওই জন্য এটা সদৃশ্য অর্থাৎ সর্বসমত্রিভুজ, যার জন্য এই বাহু সমান হবে। তাহলে
ই টু এটা যেহেতু ধনাত্মক আধান, এখানে +1 আধান রাখলে ও বিকর্ষণ করবে, ওই জন্য ওর ওর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে এই দিকে। ধরা যাক এটা ই2, বিকর্ষণ করছে যেহেতু, এখানে +1 আধান রেখে আমাদের বিবেচনা করতে হবে। এর প্লাস আধান এর প্লাস আধান, ওই জন্য বিকর্ষণ করবে। আর এক্ষেত্রে এর মাইনাস আধান এর প্লাস আধান ছিল, ওই জন্য আকর্ষণ করছিল। তাহলে ই2 কত হবে? ই2 একইভাবে 1/4πε কিউ ডিভাইডেড বাই এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। মানে ই1 আর ই2 সমান হচ্ছে, যেহেতু এই পিবি আর এপি অর্থাৎ এই ডিস্টেন্স সমান, তাহলে ওদের ক্ষেত্র প্রাবল্য দুটো সমান হচ্ছে, কিন্তু ওদের অভিমুখ দুটো কিন্তু ভিন্ন, ই1 এইদিকে ই2 ওইদিকে। তো ই1 আর ই2 এদের ভ্যালু সমান, তার মানে এই ভেক্টর দুটো সমান। তাহলে দেখা যায় এটার লব্ধি কোন দিকে হবে? আমরা যদি সামান্তরিক সূত্র এখানে প্রয়োগ করি, আমরা যদি এই দুটো বাহু দিয়ে একটা সামান্তরিক কল্পনা করতাম, এর সমান্তরাল আমরা এটা টানতাম এবং এর সমান্তরাল আমরা এটা টানতাম, তাহলে এদের কর্ণ যেটা হতো, অর্থাৎ এই যে কর্ণ, এই কর্ণটা হতো এদের লব্ধি ই, এটা হচ্ছে এদের লব্ধি। তো এদের লব্ধি যখন হচ্ছে, তখন আমরা এটা খুব সহজেই প্রমাণ করতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ দুটোই থিটা হবে, এটাও থিটা এটাও থিটা। তার কারণ এই দুটো বাহু সমান, দুটো বাহু সমান, মানে এটা একটা রম্বস টাইপের একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই কোণগুলো সমান হবে এবং এই কোণ দেখানো যায় যে এই কোণের সমান, এই কোণের সমান, কারণ এখানে ই1 ইকুয়ালস টু ই2। তাহলে এটা জ্যামিতির ব্যাপার, খুব সহজেই তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখবে যে কি করে এই কোণগুলো মানে এই কোণগুলো সমান হচ্ছে, কারণ এই বাহু দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এখানে ই হবে এদের টোটাল রেজাল্ট্যান্ট ভেক্টর ই2 আর ই1 এর। তা আমরা এখানে কিভাবে নির্ণয় করব? আমরা এই রেজাল্ট্যান্ট ভেক্টরটা আমরা একটু উপাংশ নিয়ে সেই উপাংশগুলোর যোগ করব। যদি আমরা ই2 এর এই দিকের উপাংশ নিতাম, তাহলে এটা হতো ই2 সাইন থিটা, আর যদি এই দিক বরাবরই এর উপাংশটা নিতাম, তাহলে এই ভেক্টরটা হতো ই2 কস থিটা। একইভাবে এই যে ই1 রয়েছে, ই1 এর এই দিকের উপাংশটি যেটা, সেটা হতো ই1 সাইন থিটা, এবং এর এই দিক বরাবর ই1 এর এই দিক বরাবর উপাংশ হতো ই1 কস থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ই1 সাইন থিটা ইকুয়ালস টু ই2 সাইন থিটা, অর্থাৎ এই উপাংশ এবং এই উপাংশ পরস্পরের সমান এবং বিপরীতমুখী। ই1 সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে ই2 সাইন থিটা, কারণ ই1 ইকুয়ালস টু যেহেতু ই1 ইকুয়ালস টু ই2, এদের ভ্যালুটা সমান। তো এই দুটোর উপাংশ পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে, প্রশমিত করবে, শুধুমাত্র পড়ে থাকছে এই দিকের উপাংশগুলো। তাহলে ই হবে এই দুটি উপাংশের, অর্থাৎ ই1 এবং ই2 এই দুটো উপাংশের যোগফল। তাহলে ই হচ্ছে এখানে ই1 cos থিটা প্লাস ই2 cos থিটা। তার মানে ই1 যেহেতু ই2, তাহলে ই1 cos থিটা এটা হচ্ছে। এখন ই1 কত? ই1 আমরা আগেই দেখতে পেয়েছি এখান থেকে। তাহলে ই1 এখান থেকে 1/4πε কিউ ডিভাইডেড বাই √L স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ই1। এবং cos থিটা মানে কত কি? cos থিটা দেখো, আমরা যদি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে দেখতে পাবো যে cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তোমরা জানো। তাহলে ভূমি এখানে হচ্ছে এল এবং অতিভুজ হচ্ছে অতিভুজ মানে হচ্ছে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার বা এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমাদের এখানে তাহলে 2 চলে আসছে, এটা যোগ হচ্ছে যেহেতু এখানে একটা 2 ফ্যাক্টর আসবে, এখানে একটুখানি সন্দেহ হচ্ছিল। তাহলে ই কত হলো আলটিমেটলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য? ই ইকুয়ালস টু হলো 1/4πε 2QL কে আমরা পি ধরে নিই, পি যদি ধরে নিই, তাহলে মানে এটা দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। নিচেরটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর একটা রুট আছে একটা 1 আছে, 1 প্লাস
হাফ, তাহলে কত হচ্ছে 3/2। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যর রাশিমালা, যেখানে পি ইকুয়ালস টু হচ্ছে 2ql, অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামক যে কোনো বিন্দুতে। আমরা যদি x0 করে দিই তাহলে এই বিন্দুতে পাবো। আচ্ছা, এখন আমরা আগেও বলেছি যে তড়িৎ দ্বিমেরুগুলো অত্যন্ত ক্ষুদ্র হয়, প্রায় আণবিক স্তরে এদের অস্তিত্ব থাকে। তা এই জন্য এই যে এল, অর্থাৎ দুটো একটা অণুর মধ্যে এই যে নেগেটিভ পয়েন্টের এবং পজিটিভ পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটা খুব খুব কম হয়, খুব নেগলিজেবল, খুব কম হয়। তো সেই জন্য এল যদি ভেরি ভেরি লেস দেন এক্স হয়, তাহলে এল স্কোয়ার অলসো ভেরি ভেরি লেস দেন এক্স স্কোয়ার, এবং সেক্ষেত্রে আমরা এই এল স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এল স্কোয়ারকে অগ্রাহ্য করতে পারি, অগ্রাহ্য করতে পারি। তাহলে এল স্কোয়ার যদি অগ্রাহ্য করতাম, তাহলে এখানে ই ইকুয়ালস টু তাহলে কত হতো, পি ডিভাইডেড বাই 4πε, এটা হয়ে যেত এক্স কিউব। যদি আমরা এখানে আগের প্রমাণে হয়তো ডি ধরেছিলাম, তোমরা দেখে থাকবে, এটা তাহলে সেই জায়গায় ডি কিউব হতো। যদি এক্সটাকে আমরা যদি ডি ধরতাম, এক্স ইকুয়ালস টু যদি ডি ধরতাম, আগের প্রমাণে আমরা ওই অক্ষের উপরে ডি ডিস্টেন্স ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে কিন্তু ই ইকুয়ালস টু পি বাই 4πε ডি কিউব হতো। মানে এটা একই ব্যাপার, ওখানে ডি ধরেছিলাম, এখানে এক্স ধরেছি। তাহলে এই হলো ক্ষুদ্র দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, অর্থাৎ ওর যে মূল বিন্দু ও মধ্যবিন্দু তার থেকে এক্স দূরে কত ক্ষেত্র প্রাবল্য হবে, সেটাই হচ্ছে এর মান। আর একটা জিনিস আমরা এক্ষেত্রে প্রমাণ করতে পারি, এটা ওই থিটা সমান থিটা, এই থিটা প্রমাণ করলেই আমরা এটা দেখতে পাবো যে এইটা, এই যে অভিমুখটা, ই এর অভিমুখ, অর্থাৎ এর অভিমুখ হবে এই প্লাস থেকে মাইনাসের দিকে এবং দ্বিমেরুর সঙ্গে সমান্তরাল, তড়িৎ দ্বিমেরুর সঙ্গে সমান্তরাল। ই এর অভিমুখ, অর্থাৎ ই এর অভিমুখ দ্বিমেরুর সঙ্গে সমান্তরাল ভাবে থাকে, সমান্তরাল ভাবে থাকে, এবং প্লাস থেকে মাইনাস এর দিকে হয়, প্লাস থেকে মাইনাস দিকে, অর্থাৎ এই দিকে সমান্তরাল, এই দিকে ক্ষেত্রফলটা এই দিকে থাকে। তো এটা গেল লম্ব সমদ্বিখণ্ডকের ওপর। এবার আমরা একটা আলোচনা করবো, এটা যদিও হায়ার সেকেন্ডারি সিলেবাসে না থাকলেও যারা জয়েন্টের কথা ভাবছো তাদের ক্ষেত্রে এটা লাগবে, যে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কীরকম হবে তড়িৎ দ্বিমেরুর জন্য, যে কোনো বিন্দুতে। তো সেই কেসটা আমরা দেখব, যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য তড়িৎ দ্বিমেরুর নিকটে যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তো আমরা ধরি যে এখানে একটা তড়িৎ দ্বিমেরু আছে, একটি তড়িৎ দ্বিমেরু রয়েছে যেখানে প্লাস কিউ এবং মাইনাস কিউ, এটা এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, ছোট্ট তড়িৎ দ্বিমেরু, মধ্যবিন্দু ও। এখন আমরা এইখানে পি বিন্দুটা এরকম একটা যে কোনো জায়গায় আমরা নিলাম। তো এই মধ্যবিন্দু থেকে যার দূরত্ব এক্স বা ডি আমরা ধরতে পারি, আচ্ছা ডি ধরি, এবং এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে, তো এটা কি করে নির্ণয় করব? আমরা জানি তড়িৎ দ্বিমেরুর অভিমুখ পি ভেক্টরটা হয় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, যে পি
তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে আমরা এক কাজ করব, এই যে দূরত্ব এর সঙ্গে লম্ব দিকে অর্থাৎ এই দিক বরাবর আমরা পি এর উপাংশ বিবেচনা করব, একটা উপাংশ বিবেচনা করব এই দিক বরাবর, এবং আরেকটি এই দিক বরাবর একটা উপাংশ আমরা বিবেচনা করব। অর্থাৎ এই যে পি, এই যে এই পিটার একটা এই দিকের উপাংশ আর একটা এই দিকের উপাংশ। তাহলে পি এর এই দিকের উপাংশ এবং এই দিকের উপাংশ, পি এর যেটা এই দিকের উপাংশ হবে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যেটা এই দিকের উপাংশ হবে সেটা হবে পি সাইন থিটা, তোমরা জানো, এবং এর থেকে যেটা এই দিকে উপাংশ হবে সেটা হবে পি কস থিটা। অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরুকে ভেঙে আমরা দুটো তড়িৎ দ্বিমেরু এখানে পেলাম, দুটো উপাংশ নিলাম। যে উপাংশ দুটির একটির অর্থাৎ এই পি সাইন থিটা যে উপাংশ তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর ওই পি বিন্দুটা অবস্থিত, এবং এই যে পি কস থিটা এই উপাংশটির অক্ষের ওপর অবস্থিত। তাহলে এই যে পি সাইন থিটা অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, একটু আগেই আমরা দেখলাম যে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যদি এই দিকে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয় তাহলে এর সঙ্গে সমান্তরালভাবে উল্টো দিকে হবে ওর তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের অভিমুখ। একটু আগেরটাই দেখলে যেখানে মাইনাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল, তাহলে এই দিক থেকে এদিকে অভিমুখ ছিল, কিন্তু এখানে যখন লম্ব সমদ্বিখণ্ড তখন কিন্তু আমরা এদিকে ইটা পেলাম, অর্থাৎ এদিকে যদি পি থাকে তাহলে আমরা এদিকে ই পাবো, ওই জন্য এদিকে পি সাইন থিটা তো এদিকে ই। এবং আরেকটি জিনিস ছিল যে অক্ষের ওপর, তাহলে পি সাইন থিটার জন্য এখানে কত হবে ক্ষেত্রপ্রাবল্য, আমি যদি এটা ই পারপেন্ডিকুলার ধরি, ই পারপেন্ডিকুলার, তাহলে ই পারপেন্ডিকুলার এটা হবে, এটা কত হবে 1/4 পাই ইপসাইলন, পি এর জায়গায় আমরা এখানে পি সাইন থিটা লিখব, এবং ডিভাইডেড বাই ডি কিউব। এখানে আমরা ক্ষুদ্র দ্বিমেরু ধরেছি, ক্ষুদ্র দ্বিমেরু ক্ষেত্রে পি বাই ডি কিউব ছিল, কিন্তু এখানে পি নয়, এখানে উপাংশ পি সাইন থিটা আছে, ওই জন্য পি সাইন থিটা বাই ডি কিউব। তো যেটা অক্ষের ওপর থাকবে, অক্ষের ওপর যখন থাকবে তখন যেদিকে এই যে অক্ষ পি কস থিটার উপর রয়েছে, তা যেদিকে অক্ষ থাকে সেই দিক বরাবরই হবে ওর তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য E2। তার মানে অক্ষের উপর অর্থাৎ প্যারালাল আমরা ধরে নিচ্ছি, এটা প্যারালাল, ই প্যারালাল যেটা সেটা কত হবে 1/4 পাই ইপসাইলন। এক্ষেত্রে অক্ষের উপর তোমাদের দেখলে উপরে একটা 2 ফ্যাক্টর ছিল, 2 পি কস থিটা হবে এখানে, নিচে হবে বাই ডি কিউব। তাহলে এরকম, এবং এরা পরস্পরের সাথে সমকোণে থাকবে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা এই পি সাইন থিটার সঙ্গে সমান্তরাল, এবং এটা অক্ষের ওপর পি কস থিটার অক্ষের ওপর যদি হয় তাহলে অবভিয়াসলি এটা এই দুটো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, এবং ওদের টোটাল লব্ধি হবে √/e পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ই প্যারালাল স্কোয়ার, এই দুটোর স্কোয়ার ভেক্টরিক্যালি। যখন ওরা পরস্পরের দুটো লম্ব হবে, পরস্পরের সাথে অভিলম্ব হবে, দুটো ভেক্টর থাকে, তখন এদের লব্ধি হবে। তাহলে সেই লব্ধিটা আমরা এদিক, এই যে এখানে এটা একটা আয়তক্ষেত্র টানি, তাহলে এটা হচ্ছে সেই লব্ধি ই। এবং শুধু তাই না, আমরা এর সঙ্গে একটা কোণও বার করতে পারি, এই ফাই এই কোণটাও বার করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে ট্যান ফাই ইকুয়ালস টু হয়ে যাবে, ট্যান ফাই কত হয়ে যাবে, লম্ব ই প্যারালাল বাই ই পারপেন্ডিকুলার, ই প্যারালাল বাই ই পারপেন্ডিকুলার, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা এটা যদি পুট করে বসাই, যদি এখানে এটা এই দুটো যদি ক্যালকুলেশন করি, তাহলে 1/4 পাই ইপসাইলন এটা তো বাইরে চলে আসছে, 4 পাই ইপসাইলন বাইরে চলে আসছে, সঙ্গে পিও বাইরে চলে আসছে, পি বাইরে চলে আসছে, এবং ডিকিউ বাইরে চলে আসছে। শুধু ভেতরে কি থেকে যাচ্ছে, উপরে থেকে যাচ্ছে এটা 1² তার মানে 1 প্লাস 1, আচ্ছা 1 না, এটা উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা, এটা আসছে। তো এটাকে আমরা যদি এটা সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করে নিই, তাহলে এটাকে আরেকটুখানি সিম্পলিফাইড ভাবে করা যায়, সিম্পলিফিকেশন করা যায়। তাহলে ই আসছে কত, পি বাই 4 পাই ইপসাইলন ডি কিউব
আর ভিতরে √1 প্লাস 3 cos স্কোয়ার থিটা, 1 প্লাস 3 cos স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 cos স্কোয়ার থিটা চলে গেল। তাহলে এটা হচ্ছে ই। এবং আমরা যদি ওটাকে ফাইটা বার করি, বা ফাই ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স ওটা ই প্যারালাল আর ই পারপেন্ডিকুলার, ই প্যারালাল উপরে রয়েছে, তার মানে উপরে একটা 2 থাকবে, নিচে আর কোনো ফ্যাক্টর থাকছে না, এটা ভাগ করলে তাহলে উপরে হচ্ছে cos থিটা, 2 cos থিটা, উপরে থাকছে 2 cos থিটা, 2 cos থিটা ডিভাইডেড বাই নিচে থাকছে শুধু সাইন থিটা পারপেন্ডিকুলার, তাহলে এটার জন্য এটা সাইন থিটা হলো। ওকে, তাহলে ফাই ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স 2 cot থিটা। এই করে আমরা ওর ডিরেকশনটাও এখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমরা এই দুটো পয়েন্ট থেকে যে কোনো পজিশনে আমরা নির্ণয় করতে পারবো, শুধু থিটা দরকার আর ডি দরকার আর দ্বিমেরু ভ্রামক কত আছে সেটা দরকার, তার থেকে আমরা এক্ষেত্রে পেয়ে যাব। এগুলো নিয়ে বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো তোমরা যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক থেকে প্রবলেমগুলো প্র্যাকটিস করো বা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো। এবার আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা, যদি তড়িৎ ক্ষেত্র থাকে তার মধ্যে যদি একটা বিন্দু আধান রাখা হয়, তাহলে সেই বিন্দু আধানের ওপর কীরকম বল ক্রিয়া করবে সেটা আমরা দেখি। কোনো বিন্দু আধানের ওপর ধরা যাক যে এখানে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, বা এইদিকে না থেকে সেটা যে কোনো দিকে থাকতে পারে, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র রয়েছে, তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর রয়েছে। তাহলে এখানে যদি আমি একটা আধান, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা কিউ যদি আধান রাখি, তাহলে কিউ আধানের ওপর কিন্তু ওখানে একটা বল ক্রিয়া করবে, অর্থাৎ কিউ আধানে একটি বল অনুভব করবে। সেটা কি না, আমরা জানি যদি আমরা এখানে একটা +1 আধান রাখতাম তাহলে তার উপরে ই পরিমাণ বল অনুভব করতে, যেটা তড়িৎ ক্ষেত্র বা বললো সেটারই মানে আর কি। তড়িৎ ক্ষেত্র বলার মানেটা কি, আমরা যদি ক্ষেত্রের ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখি তার উপরে ই পরিমাণ বল অনুভব করবে। কিন্তু যদি কিউ পরিমাণ আধান রাখি তাহলে কিউ ইন্টু ই পরিমাণ বল অনুভব করবে, এবং এই যে বল সেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকেই হবে, অর্থাৎ এফ এইটা ইকুয়ালস টু কিউ ইন্টু ই, অর্থাৎ কিউ আধানকে রাখলে এই পরিমাণ বল অনুভব করবে একটা আধানকে রাখলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যার ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ই। তো এবার আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে কি ঘটবে, তার জন্য আমরা একটা তড়িৎ ক্ষেত্র কল্পনা করি। ধরে যাক এটা একটা তড়িৎ ক্ষেত্র, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র, এখানে একটা তড়িৎ দ্বিমেরুকে ধরা যাক থিটা কোণ করে রাখা আছে, এটা মধ্যবিন্দু ও তড়িৎ দ্বিমেরুর, এখান থেকে এইটুকু হচ্ছে এল, এখান থেকে ওইটুকু হচ্ছে এল, টোটালটা হচ্ছে 12 ধরছি আমরা। এবং এখানে এইটা প্লাস কিউ আধান এবং এটা মাইনাস কিউ আধান। তো প্লাস কিউ আধানের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সব জায়গায় একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সব জায়গায় ক্ষেত্রে সব জায়গায় একই। তো এই প্লাস কিউ আমরা জানি, প্লাস কিউ এর ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে সেদিকে একটা বল অনুভব করবে, এবং সেটা কত, এদিক বরাবর কত বল অনুভব করবে, কিউ ইন্টু ই, অর্থাৎ আধান ইন্টু ক্ষেত্র প্রাবল্য, একটু আগেই যেটা বললাম। কিন্তু ঋণাত্মক আধানের উপর ঠিক তার সমান্তরাল এবং উল্টো দিকে বল অনুভব করবে, যেহেতু ঋণাত্মক আধান, তাহলে এটাও হবে কিউ ইন্টু ই, কিন্তু এটা হবে বিপরীতমুখী। তাহলে এই সিস্টেমটার উপর দেখা যাচ্ছে যে দুটো সমান এবং বিপরীতমুখী বল, সমান সমান্তরাল কিন্তু বিপরীতমুখী বল ক্রিয়া করছে। তাহলে বলো তো এটা কি সৃষ্টি করবে, এই দ্বিমেরুর ওপর একটা টর্ক সৃষ্টি করবে। তাহলে টর্ক সৃষ্টি করার জন্য ও করবে কি, এই দ্বিমেরুটাকে ওই ক্ষেত্রের সঙ্গে অ্যালাইন করতে চেষ্টা করবে, অর্থাৎ এইদিকে ঘুরে গিয়ে এইরকমভাবে থাকতে চেষ্টা করবে। তাহলে আর এরপর যখন একটা লাইন বরাবর চলে যাবে তখন আর কোনো টর্ক কাজ করবে না। তা এই অবস্থায় কত টর্ক কাজ করছে এর উপর,
তাহলে এই টর্ক বার করতে গেলে আমরা দেখেছি যে এটা একটা কাপল কাজ করছে, কাপল, এই সিস্টেমটাকে একটা কাপল বলে বা দ্বন্দ্ব বলে। দ্বন্দ্বের যে কোনো একটা বলের মান এবং ওদের মধ্যে লম্ব দূরত্বটাই হয় ওই টর্কের মান। তোমরা এটা মেকানিক্সে ক্লাস 11-এ পড়েছো। তা এদের মধ্যে লম্ব দূরত্ব কত হবে? তো এদের মধ্যে লম্ব দূরত্ব হবে, যদি এটাকে এক্সটেন্ড করি এইটাকে, এবং এখান থেকে যদি এই লম্বটা নিয়ে এই এক্সটেন্ডেড পার্টের ওপর, তাহলে এইটা হবে এদের মধ্যে লম্ব দূরত্ব। এই ফোর্স এদের মধ্যে লম্ব দূরত্ব হবে এইটা। এবং এক্ষেত্রে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তা এই যে লম্ব, এটা যদি এক্স হয় তাহলে আমরা কি দেখেছি যে এক্স লম্ব বাই অতিভুজ x/12 ইকুয়ালস টু হবে সাইন থিটা। দ্যাট মিনস x ইকুয়ালস টু 2l সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে x ইকুয়ালস টু 2l সাইন থিটা। তাহলে টর্ক টাউ, এটা কি হবে তাহলে? টাউ হবে এই যে কোনো একটা ফোর্স, অর্থাৎ কিউ ইন্টু ই, যে কোনো একটা ফোর্স ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব 2l সাইন থিটা, 2l সাইন থিটা। হ্যাঁ, আচ্ছা, এটা করতে করতে আমি কিন্তু উপরে হেডিংটা লিখতে ভুলে গেছি। হেডিংটা কিন্তু হবে কি না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা কি লিখেছিলাম? আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক নির্ণয়, ক্রিয়াশীল টর্ক নির্ণয়। তাহলে টর্ক কত হলো? কিউ ই ইন্টু 2l সাইন থিটা। দেখো, কিউ ইন্টু 2l, এটাকে আমরা পি বলেছিলাম, অর্থাৎ দ্বিমেরু ভরবেগ, মানে পিই সাইন থিটা, এটা হচ্ছে টর্ক। তো টর্ক আমরা জানি যে টর্ক একটা ভেক্টর রাশি। তা এটা এখানে ভ্যালুতে দেখছি সাইন থিটা এসছে, অবভিয়াসলি এটা একটা কি প্রোডাক্ট হতে পারে, ভেক্টরের কি গুণ হতে পারে? এটা একটা ক্রস প্রোডাক্ট হতে পারে। তো ক্রস প্রোডাক্ট হলে টাউকে কী রকমভাবে লেখা যায়? টাউকে লিখবো আমরা পি ক্রস ই, এটা হচ্ছে টর্কের পরিমাণ। তাহলে তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে ক্রস প্রোডাক্টের নিয়মের থেকে, যে যদি ই এই বোর্ডের প্লেনে থাকে এবং পিটাও যদি এই বোর্ডেরই প্লেনে থাকে, অর্থাৎ পি এবং ই দুটি যদি বোর্ডের প্লেনে থাকে, তাহলে টাও কিন্তু এই সেন্টার থেকে এদের পারপেন্ডিকুলার, বোর্ডের থেকে পারপেন্ডিকুলার দিকে হবে ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে। কারণ টাও হবে পি এবং ই উভয়ের সঙ্গে লম্ব থাকবে। কারণ উভয়ের সঙ্গে লম্ব থাকলে তাহলে পি আর ই যদি এই বোর্ডে থাকে তাহলে টাও এর থেকে লম্ব দিকে থাকবে, এবং ওরা রাইট হ্যান্ডেড স্ক্রুর নিয়ম মেনে চলবে। তো আমরা এটা দেখলাম যে কত টর্ক ক্রিয়া করছে। এখন যদি এদেরকে ঘোরাতে, অর্থাৎ এই যে তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কত কৃতকার্য হবে, সেটা কি করে আমরা এখানে ক্যালকুলেট করব। তার আগে আমরা এখানে এই যে ডেফিনেশন, এই যে টর্কের ডেফিনেশন থেকে আমরা তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের সংজ্ঞা দিতে পারি। সেই সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? দেখা যাচ্ছে যে টাউ ইকুয়ালস টু হচ্ছে পি ই সাইন থিটা। যদি আমরা ই ইকুয়ালস টু 1 এবং থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় যদি, তাহলে কি হবে? তাহলে টাউ ইকুয়ালস টু, এটা যদি হয় তাহলে টাউ ইকুয়ালস টু পি হবে। তার মানে কি? তার মানে আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি যে একক ক্ষেত্র প্রাবল্যের কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তড়িৎ দ্বিমেরুকে ওই তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে লম্বভাবে স্থাপন করতে যে পরিমাণ টর্কের প্রয়োজন, তাকেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তাহলে কি বললাম? যে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সাথে লম্বভাবে স্থাপন করতে যে টর্কের প্রয়োজন, তাকেই ও তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। এবার আমরা দেখব এটা করতে কত কৃতকার্য প্রয়োজন হচ্ছে, কত কৃতকার্য। তোমরা 11-এর রোটেশনাল মোশনের থেকে তোমরা দেখেছিলে যে যদি থিটা অবস্থানে টাউ কাজ করে, থিটা অবস্থানে যদি টাউ পরিমাণ টর্ক কাজ করে, যেমন এখানে, এবং
যদি ওই অবস্থান থেকে, ওই থিটা অবস্থান থেকে আরো ক্ষুদ্র পরিমাণ ডি থিটা পরিমাণ যদি ঘোরাতে হয়, আরো ক্ষুদ্র পরিমাণ ডি থিটা পরিমাণ ঘোরাতে হয়, তাহলে অর্থাৎ এটা এই অবস্থায় রয়েছে, এটাকে আমরা খুব ক্ষুদ্র পরিমাণ আর একটু ঘুরিয়ে দিলাম, এই যে ডি থিটা, এখান থেকে এটা এখানে গেল, এটা এখান থেকে এটা গেল, ডি থিটা পরিমাণ হচ্ছে ডি থিটা। ডি থিটা পরিমাণ যদি ঘোরানো হয়, তাহলে এই যে ঘোরাতে, এই যে ঘোরাতে কতটা কৃতকার্য হবে? আমরা দেখেছিলাম যে DW ইকুয়ালস টু হয়েছিল যে টাউ অর্থাৎ টর্ক ইন্টু ডি থিটা, টর্ক ইন্টু ডি থিটা। এখন টাউ মানে কি? টাউ মানে হচ্ছে টর্ক, দ্যাট ইজ পি ই সাইন থিটা ডি থিটা, এটা হচ্ছে। তাহলে টোটাল কৃতকার্য অর্থাৎ 0 ডিগ্রি থেকে যদি এই থিটাতে আনতে হয়, তাহলে কি পরিমাণ কৃতকার্য করতে হবে? এখান থেকে যদি এই থিটা পরিমাণ আনতে ঘোরাতে, তাহলে টোটাল কৃতকার্য ডব্লিউ ইকুয়ালস টু হবে, ইন্টিগ্রেশন করতে হবে পি ই সাইন থিটাকে, সাইন থিটা ডি থিটা, কত থেকে কত না, থিটা ইজ ইকুয়াল টু 0 থেকে যদি আমি ওই থিটা পর্যন্ত যদি ঘোরাতে চাই, তাহলে এটা তোমরা খুব একটা সহজ ইন্টিগ্রেশন, পি যেখানে কনস্ট্যান্ট থাকে, এটা তোমরা করে দেখো, এটা আসবে পিই ইন্টু 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। তাহলে এই যে কৃতকার্য যেটা হচ্ছে, অর্থাৎ আমি যে কৃতকার্য করলাম, এরকম ভাবে ছিল তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে যে এরকম অবস্থানে আনলাম, তাহলে এই কৃতকার্যটাই ওর মধ্যে কিন্তু স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। এই জন্য আমরা এটাকে স্থিতিশক্তি অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি, ছেড়ে দিলে ওই শক্তি ব্যয় করেও কিন্তু আবার এইভাবে ঘুরে চলে আসবে। তো স্থিতিশক্তি ইউ ইকুয়ালস হবে এইটাই, পি ই যে পরিমাণ কাজ করতে হচ্ছে 1 মাইনাস কস থিটা, এটাই। আচ্ছা, যদি এই যে থিটাটা আমরা 0 থেকে থিটা করলাম, ওরকম না করে যদি আমরা 90 ডিগ্রি থেকে যদি থিটা অবস্থানে আসতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এই ইন্টিগ্রেশনটা একটু চেঞ্জ হতো, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু হয়ে যেত এটা 90 ডিগ্রি থেকে থিটা, তাহলে এটা পিই সাইন থিটা ডি থিটা, দ্যাট ইজ এটা হয়ে যেত মাইনাস পিই কস থিটা। খুব সহজ ইন্টিগ্রেশন, তোমরা নিজেরাই করতে পারবে এগুলো। মাইনাস পিই কস থিটা, এটা দ্যাট ইজ এটাকে মাইনাস পি ডট ই এইভাবে লেখা যায়। যদি আমরা ইউ 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি পজিশনে যদি এনার্জিটা 0 ধরে নিই, 90 ডিগ্রি ইউ 90 ডিগ্রি পজিশনে যদি আমরা এনার্জিটা 0 ধরে নিই, অর্থাৎ এই পজিশনে এনার্জিটা যদি 0 ধরে নিই, তাহলে ইউ থিটা পজিশনে হচ্ছে কত? ইউ থিটা পজিশনে হচ্ছে মাইনাস পি ডট ই, এই পরিমাণ এনার্জি ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যে সঞ্চিত থাকবে। তাহলে তড়িৎ দ্বিমেরুকে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি রাখি, সুষম তড়িৎ ক্ষেত্র, এটা কিন্তু এই আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, এর ক্ষেত্রে কিন্তু সব সময় কিন্তু সুষম তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান একই থাকে। তাহলে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখা হয়, তাহলে ওর উপরে কিন্তু নিট কোনো বল ক্রিয়া করে না, কারণ এরা সমান্তরাল এবং বিপরীতমুখী, অর্থাৎ এটাও কিউই এটাও কিউই বল অনুভব করছে, অর্থাৎ দুটো সমান্তরাল বল। তাহলে এর উপরে নিট ফোর্স, রেজাল্ট্যান্ট ফোর্স কিন্তু 0 হবে। রেজাল্ট্যান্ট ফোর্স, লব্ধি বল ইকুয়ালস টু 0। এটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে লব্ধি বল 0 হচ্ছে। তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল, কার লব্ধি বল? তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল 0 হচ্ছে। কিন্তু টর্ক ইজ নট ইকুয়ালস টু 0, টর্ক 0 হচ্ছে না। টর্ক থাকতে পারে একটা, যদি অ্যাঙ্গেল করে থাকি তাহলে টর্ক থাকবে। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্র সুষম না হয়, অসম বা ভ্যারিয়েবল, একটা পয়েন্টে একরকম হয়, তাহলে কিন্তু ফোর্স ক্রিয়া করবেই। যদি অসম তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এখানে সাপোজ এখানে এটা ইউ1 তড়িৎ ক্ষেত্র হবে, এটা ইউ2 তড়িৎ ক্ষেত্র হবে, তাহলে ইউ1 কিউ তড়িৎ ক্ষেত্রের মধ্যে তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্রে এই যে কিউ ইউ1 ইজ নট ইকুয়ালস টু কিউ ইউ2, তার মানে একটা লব্ধি বল কাজ করবে, তার মানে লব্ধি বল
লব্ধি বল দ্বিমেরুর উপর, দ্বিমেরুর ওপর লব্ধি বল ইজ নট ইকুয়ালস টু 0 এবং টর্কও শূন্য নয়, টর্ক ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর লব্ধি বল শূন্য কিন্তু টর্ক শূন্য নয়। যদি অসম তড়িৎ ক্ষেত্র হয় অর্থাৎ সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান সমান না থাকে তখন সেক্ষেত্রে লব্ধি বল কিন্তু শূন্য হবে না, একটা লব্ধি বল থাকবে, কাজ করবে, এবং সেক্ষেত্রে টর্কও শূন্য হবে না। উভয় ক্ষেত্রেই টর্ক শূন্য হচ্ছে না, টর্ক থাকতেই পারে, কিন্তু সুষমের ক্ষেত্রে লব্ধি বল শূন্য, অসমের ক্ষেত্রে লব্ধি বল শূন্য নয়। এবার আমরা তড়িদাহিত পরিবাহীর খুব কাছাকাছি কোনো বিন্দুতে আমরা একটা ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা দেখব। তাহলে কি দেখছি না, তড়িৎ আহিত বস্তুর নিকটে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আমরা বিন্দু আধানের জন্য বা কতগুলো বিন্দু আধান বিভিন্ন পয়েন্টে ছড়ানো আছে তাদের জন্য আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছি, কিন্তু যদি সুষমভাবে ছড়ানো কোনো বডির ওপর, কোনো পদার্থের ওপর যদি তড়িৎ আধান ছড়িয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কীরকম হবে। তো এটার সহজ ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে একটা গোলক নিই, গোলক আর ব্যাসার্ধের একটা গোলক নিলাম যার কেন্দ্র হচ্ছে ও। এর উপরে সাপোজ প্লাস কিউ চার্জ দেওয়া হলো, প্লাস ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ দেওয়া। তো এখন এটা কিন্তু গোলক, কোনো বৃত্ত নয়, এটা গোলক একটা। এখন একটা বিন্দু পি বিন্দু সাপোজ গোলকের খুব কাছে নেওয়া হলো, গোলকের ওপরে নয় কিন্তু একেবারে খুব কাছে পি বিন্দু নেওয়া হলো, জাস্ট গোলক থেকে জাস্ট আউটসাইডে। তাহলে এক্ষেত্রে কিন্তু ওপি নিয়ারলি ইকুয়ালস টু আর, যেহেতু খুব কাছে ওই জন্য ওপি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব প্রায় ব্যাসার্ধর সমান হবে। তাহলে এক্ষেত্রে এখন পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে কি করে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো? প্রতিটা বিন্দুর জন্য আমাকে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, প্রতিটা বিন্দুর জন্য, এবং তারপরে সেগুলো সাম আপ করতে হবে। গোলকের উপরে ছড়ানো রয়েছে, প্রত্যেকটা বিন্দুর জন্য ওখানে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে তারপরে ওটাকে ইন্টিগ্রেশন করতে হবে বা সামেশন করতে হবে। এটা অনেক ঝামেলার ব্যাপার এই লেভেলের পক্ষে। তো সেই জন্য আমরা এক্ষেত্রে একটা সিম্পলিফিকেশন করি, একটা অ্যাজাম্পশন করি যে এই যে আধানগুলো এর উপরিতলে না ছড়িয়ে থেকে ধরে নিই যে এই বিন্দুতে পুঞ্জীভূত আছে, যদি ধরে নেওয়া যায়, অর্থাৎ প্লাস কিউ আধান ও বিন্দুতে রয়েছে, অর্থাৎ প্লাস কিউ আধান এই ও বিন্দুতে রয়েছে, একটা বিন্দু আধান রূপে ছড়িয়ে নেই এই বিন্দুতে রয়েছে। সেটা ধরে ক্যালকুলেশন করলে এখানে ক্ষেত্র প্রাবল্যের মান যা হবে, ই এর মান যা হবে পি বিন্দুতে, এটা যদি অনেক বড় করে ক্যালকুলেশন করে প্রত্যেকটা বিন্দুর জন্য বার করে বা একটা ছোট অংশের জন্য বার করে সেটাকে ইন্টিগ্রেশন বা সামেশন করে বার করা হয়, সেই একই ব্যাপার, একই রেজাল্ট আসবে। এই জন্য আমরা ধরতে পারি যে সমস্ত আধান ও বিন্দুতে পুঞ্জীভূত আছে। এই যে আমরা মনে করতে পারি যে সমস্ত আধান প্লাস কিউ কেন্দ্র ও তে পুঞ্জীভূত আছে। তাহলে এখানে ই বিন্দু পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়ালস তাহলে কত হবে? যথারীতি 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কোয়ার, কারণ ওপি নিয়ারলি ইকুয়ালস টু আর, কিউ বাই আর স্কোয়ার। এখন এটাকে লেখা যায়, ইপসাইলনটাকে আমরা কে ইপসাইলন 0 বলে লিখতে পারি। আগেই তোমরা দেখেছো 4 পাই ইপসাইলনকে কে ইপসাইলন 0 অর্থাৎ ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট ইনটু ইপসাইলন 0 করে লেখা যায়। আর এটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে লিখি, এটাকে ইপসাইলনটাকে আমরা এখানে কে ইপসাইলন 0 লিখি, আর এটাকে কিউ বাই এটাকে 4 পাই আর স্কোয়ার করে লিখি।
এখন 4πr² কি? ইটস দ্য সারফেস এরিয়া, স্ফিয়ারের সারফেস এরিয়া, উপরে তো উপরিতলের ক্ষেত্রফল। আর কি হচ্ছে মোট আধান। তাহলে এটা কি আসছে? এটা আসছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা আসছে আধানের তলমাত্রিক ঘনত্ব। সুতরাং ই ইকুয়ালস টু হবে সিগমা বাই কে এপসাইলন 0, where sigma equals to q divided by 4πr² equals to আধানের তলমাত্রিক ঘনত্ব। অর্থাৎ একক ক্ষেত্রফলে কতটা আধান থাকে সেইটা। তাহলে আমরা কি দেখতে পেলাম এখান থেকে? যে ই ইকুয়ালস টু এটাও ইম্পর্টেন্ট রিলেশন। এটাকে কুলম্বের উপপাদ্য বলে। তোমরা কুলম্বের সূত্র দেখেছো, এটা হচ্ছে কুলম্বের উপপাদ্যর গাণিতিক রূপ। অর্থাৎ কুলম্বের উপপাদ্য কি বলছে? যে কুলম্বের উপপাদ্য বলছে যে কোনো আহিত বস্তুর নিকটে ক্ষেত্র প্রাবল্য উহা ওই বিন্দুর চারিদিকে আধানের তলমাত্রিক ঘনত্বের সমানুপাতিক, দ্যাট ইজ ই প্রপোর্শনাল টু সিগমা। ই প্রপোর্শনাল টু সিগমা। এটা আমরা একটা ইউনিফর্ম বডির ক্ষেত্রে সুষমভাবে বণ্টিত আধানের ক্ষেত্রে বার করেছি। যদি সুষম না হতো তাহলেও কিন্তু এই লটা ভ্যালিড হতো। যদি দেখা যেত যে একটা সারফেস এই সারফেসে দেখা যাচ্ছে যে এখানে আধানের ডেনসিটি বেশি, এগুলোতে কম, এখানে দেখা যাচ্ছে আবার খুব বেশি। তাহলে এই বিন্দুর কাছাকাছি এই যে বেশি ঘনত্ব যেখানে, সেখানে ক্ষেত্রপ্রাবল্যগুলো বেশি হবে, এখানে বা এর কাছে ক্ষেত্রপ্রাবল্য বেশি হবে। কিন্তু এই বিন্দুগুলোতে ক্ষেত্রপ্রাবল্য কম হবে, কারণ এদের কাছে আধানের তলমাত্রিক ঘনত্ব খুব কম। এটা কিন্তু তখনই এটা ভ্যালিড হবে যখন ওই বিন্দুটা পরিবাহীর খুব কাছাকাছি থাকবে, তখনই এই ফর্মুলাটা কিন্তু ভ্যালিড হবে। ইকুয়ালস টু সিগমা ডিভাইড বাই কে এপসাইলন 0। তাহলে তোমরা কুলম্বের উপপাদ্য দেখলে, এটাই হচ্ছে কুলম্বের উপপাদ্য। কুলম্বের সূত্র আর কুলম্বের উপপাদ্যের সঙ্গে যেন গুলিয়ে ফেলো না। এরপর আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসে আসব, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা বলতে কি বোঝায়? তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। প্রথমেই বলি, এটা কোনো সত্যিকারের কোনো রেখা নয়, এটা একটা কাল্পনিক রেখা। আসলে এটা হচ্ছে একটা বলের অভিমুখ, তড়িৎ বলরেখা। অর্থাৎ তড়িৎ আধান, একটা সর্ববাধামুক্ত আধান যে পথে চলাচল করতে পারে। ধরা যাক একটা কোনো স্থানে +q পরিমাণ আধান রয়েছে। আমি যদি একটা খুব ক্ষুদ্র আধান q0 এখানে রাখি, তাহলে ও বিকর্ষণের জন্য ধনাত্মক আধান ও এই পথে কিন্তু ও বাইরের দিকে চলে যাবে। আমি যদি এখানে রাখতাম তাহলে ও কিন্তু এই পথে বাইরের দিকে চলে যেত। আমি যদি এখানে রাখতাম তাহলে এই পথে বাইরের দিকে চলে যেত। যদি এখানে রাখতাম তাহলে এই পথে চলে যেত। তাহলে দেখা যাচ্ছে যে এইরকম একটা প্যাটার্ন পাচ্ছি, বিভিন্ন পয়েন্টে রাখলে ওরা যে পথে গমন করছে, অর্থাৎ যে পথে বল অনুভব করছে বা যে পথে q0 চলে যাচ্ছে। তাহলে এই যে পাথগুলো, এই যে কাল্পনিক পাথ, যে পথে সর্ববাধামুক্ত, এটা সর্ববাধামুক্ত হতে হবে। q0 আধানটা, ক্ষুদ্র ধনাত্মক আধান গমন করছে, তাহলে সেই পথগুলো কি তড়িৎ বলরেখা বলছে। এক্ষেত্রে আমরা একটা আধান রেখেছিলাম, যদি আমরা দুটো আধান রাখি তাহলে কি হবে? দুটো আধান রাখলে এটা কিন্তু নিজেদের মধ্যে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে, যদি একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধান রাখতাম তাহলে দেখতাম ওই q0 যে আধানটি, এখানে q0 আধানটি এই ধনাত্মক থেকে এই ঋণাত্মকে এইভাবে গিয়ে পড়তো। বা এখানে যদি q0 আধান রাখতাম তাহলে ও দেখা যেত এরকমভাবে গিয়ে পড়তো। যদি এইখানে রাখতাম তাহলে দেখা যেত ও এইভাবে ঘুরে আসতো। যদি এইখানে রাখতাম তাহলে এখান দিয়ে এইখানে চলে যেত q0 আধানটা। এই যে q0 আধানগুলো যে পথে গমন করছে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। আমরা যদি এই পথের কোনো বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক টানি, তাহলে ওই স্পর্শকই কিন্তু ওর উপরে যে প্রযুক্ত বল বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে তড়িৎ বলরেখা আমরা কাকে বলবো?
তড়িৎ বলরেখা হচ্ছে এমন কতগুলো কাল্পনিক রেখা বা পথ যে পথে একটি সর্ববাধামুক্ত ধনাত্মক আধান চলাচল করতে পারে বা গমন করে। অথবা অন্যভাবে বলা যায়, তড়িৎ বলরেখা হচ্ছে এমন কতগুলো কাল্পনিক রেখা যে রেখার উপর কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক নির্দেশিত হবে, অর্থাৎ ওই স্পর্শক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করবে। তাহলে এটা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে তড়িৎ বলরেখা সবসময় 1 নম্বর প্লাস থেকে উৎপন্ন হয়, প্লাস আধান থেকে উৎপন্ন হয় এবং মাইনাস আধানে শেষ হয়। এটা নাম্বার 2 হচ্ছে এরা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চেষ্টা করে, মানে ঠিক যেন টান করে ইলাস্টিক রাবার, যেন ওরা টান থাকে, মানে ওরা কোনো স্মুথলি থাকে, কোনো আঁকা বাঁকা থাকে না। আচ্ছা, নাম্বার 3, কোনো পরিবাহী থেকে বলরেখাগুলো সমকোণে নির্গত হয়, লম্বভাবে নির্গত হয়। কোনো পরিবাহী থেকে লম্বভাবে কোনো আহিত মানে যার মধ্যে চার্জ আছে, পরিবাহী থেকে লম্বভাবে নির্গত বা শেষ হয়, নির্গত বা মিলিত হয়। মাইনাস চার্জ থাকলে মিলিত হবে আর প্লাস চার্জ থাকলে নির্গত হবে। মানে এরকম সারফেস থাকলে যদি এটা প্লাস চার্জ থাকে তাহলে এখান থেকে একদম পুরো পারপেন্ডিকুলারলি, যে ট্যানজেন্ট টানলে যে পারপেন্ডিকুলার আছে, পারপেন্ডিকুলারলি নির্গত হবে। আচ্ছা, আর এরা পাশের দিকে পরস্পরকে বিকর্ষণ করে পার্শ্বভাবে। 4 নম্বর পয়েন্ট, পার্শ্বভাবে মানে পাশের দিকে যে লাইনগুলো, এরকম লাইনগুলো থাকে, এরা পাশের দিকে পরস্পরকে বিকর্ষণ করে, পার্শ্বভাবে বিকর্ষণ করে। আর 5 নম্বর হচ্ছে দুটি বলরেখা কখনো ছেদ করবে না, দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না। কেন না, দুটো বলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে দেখা যাবে যে একই বিন্দুতে দুটো স্পর্শ টানতে পারবে, একটা এই দিক বরাবর স্পর্শ টানতে পারবে, এটা এই দিক বরাবর, মানে একই বিন্দুতে দুটো দিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে, সেটা হতে পারে না। একটা বিন্দুতে একটাই লব্ধি ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হতে পারে, দুটো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হতে পারে না। এই জন্য দুটো তড়িৎ বলরেখা কখনো কিন্তু পরস্পরকে ছেদ করে না। আচ্ছা, এগুলো বদ্ধরেখা নাও হতে পারে, এগুলো বিচ্ছিন্ন রেখা। যেমন চুম্বক বলরেখার ক্ষেত্রে তোমরা দেখবে এগুলো একটা বদ্ধ রেখা, ক্লোজ লুপ, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ক্লোজ লুপ নয়। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা প্রমাণ করব যে এই পয়েন্টটা কোনো আহিত পরিবাহী থেকে লম্বভাবে, যে কোনো আহিত পরিবাহী থেকে লম্বভাবে নির্গত হয়। আচ্ছা, এটা আমরা পরের চ্যাপ্টার করবো, কারণ এর মধ্যে পোটেনশিয়াল বা বিভব তলের কথা রয়েছে। তাহলে এটা একমাত্র বিভব, পোটেনশিয়াল বা সমবিভব তলের আলোচনা করার পরই আমরা এটা করতে পারবো। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই আলোচনার সীমাবদ্ধ রাখলাম। তোমরা ক্ষেত্র প্রাবল্যের ওপর বা দ্বিমেরুর ক্ষেত্র প্রাবল্যের ওপর বিভিন্ন প্রবলেম আছে, টেক্সট বই থেকে তোমরা প্রবলেম করো, তাহলে কনসেপশন ক্লিয়ার হবে। প্রবলেম না করলে কিন্তু কনসেপশনগুলো ক্লিয়ার হবে না। পরের দিন আমরা তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরেখা নিয়ে আরও কিছুটা আলোচনা করব এবং তারপর কিছু গাণিতিক সমস্যা নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো থেকো, বাই। আর বেল নোটিফিকেশান অ্যাক্টিভেট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পেতে পারো। ওকে।